বাবার মৃত্যুর 40 দিন পর কোটি টাকার বাড়ি, গাড়ি, ব্যাংকের টাকা সব ভাগ হয়ে গেল আমার ভাই বোনের মধ্যে। আর আমার ভাগে পড়ল শুধু একটি ভাঙ্গা পুরনো কাঠের আলমারি। সবাই হাসছিল, কিন্তু কেউ জানতো না সেই আলমারিটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। বাবাকে দাফন করার ঠিক 40 দিন পর আমাদের আত্মীয় স্বজন সবাই ঢাকার মিরপুরের পৈতৃক বাড়িতে জড়ো হয়েছিলেন বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাগ করে নেওয়ার জন্য। ড্রয়িং রুমে বসেই তারা একে একে বাবার ধানমন্ডির বাড়ি, তার টোয়োটা এলিয়ন গাড়ি, ব্যাংকে জমা থাকা টাকা আর আমার দাদির সোনার গয়না ভাগ করে দিলেন, যেন আমি সেই ঘরেই বসে নেই। শেষ পর্যন্ত যখন আমার কথা মনে পড়ল, তখন বাকি ছিল শুধু একটি পুরনো লাল রঙের কাঠের আলমারি। রং প্রায় উঠে গেছে, একটি পা ভাঙা, নিচে একটি ইট দিয়ে কোনো মতে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমি শুধু হেসে বললাম, আলমারিটাই আমি নেব। বাবা মারা গেছেন আজ ঠিক 40 দিন। মৃত্যুর আগে তিনি টানা 73 দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এই 73 দিনে আমি অসংখ্যবার ফোন করেছিলাম আমার বড় ভাই রাশিদকে। প্রতিবার সে বলতো, অফিসে অনেক চাপ, গুলশান থেকে বের হতে পারছি না। বড় বোন নীলাকেও ফোন করেছিলাম। সে বলতো, বাচ্চাদের রেখে হাসপাতালে থাকা সম্ভব না। এক রাতের জন্য তারা হাসপাতালে থাকেনি। আমি ছিলাম টানা 73 রাত হাসপাতালের করিডোরের শক্ত প্লাস্টিকের চেয়ারে একটা চাদর বালিশ বানিয়ে ঘুমিয়েছিলাম। প্রতি মুহূর্তে বাবার কেবিনের দরজার দিকে তাকিয়ে থেকেছি। শেষের দিকে বাবা আর ঠিকমতো কথা বলতে পারতেন না, শুধু আমার হাতটা শক্ত করে ধরে দরজার দিকে তাকিয়ে থাকতেন। আমি জানতাম তিনি কাকে খুঁজছেন, কিন্তু তারা কেউ আসেনি। বাবা মারা যাওয়ার পর মা প্রথম ফোন করেছিলেন রাশিদকে। রাশিদের প্রথম প্রশ্ন ছিল না বাবা শেষ মুহূর্তে কি বলেছিলেন, বরং সে জিজ্ঞেস করেছিল দাফনের খরচ কত হবে। নীলায় 1 টাকাও দেয়নি। কাফন, জানাজা, মিলাদ, কবর সব মিলিয়ে প্রায় 32 লাখ টাকা আমি নিজের সঞ্চয় থেকে খরচ করেছিলাম। বহু বছরের জমানো টাকা। প্রতিটি খরচ আমি একটি ছোট নোটবুকে লিখে রেখেছিলাম। কারো কাছে টাকা চাইব বলে নয়। আমি জানতাম একদিন সবাই এমন অভিনয় করবে যেন কিছুই ঘটেনি। আর সেদিন ঠিক তাই হলো। সম্পত্তি ভাগ করার সময় কেউ একবারও বলল না কে বাবার চিকিৎসার সময় পাশে ছিল, কে দাফনের সব খরচ দিয়েছে, কে শেষ নিঃশ্বাস পর্যন্ত বাবার হাত ধরে বসেছিল। মা ড্রয়িং রুমের মাঝখানে একটি লোহার বাক্স রাখলেন। ভেতরে ছিল ধানমন্ডির বাড়ির দলিল, গাড়ির কাগজ, 2টি ব্যাংক পাসবই আর দাদির সোনার গয়না। রাশেদ তার স্ত্রী তানিয়াকে নিয়ে এক পাশে বসে, নীলা তার স্বামী সোহেলের পাশে, আমি পুরনো সোফার এক কোণে, যেখানে ছোটবেলা থেকেই আমাকে বসানো হতো। মা বাক্স খুলে বললেন, রাশিদের সংসারের খরচ বেশি, বাড়িটা ওই পাবে। এক মুহূর্তেই বাবার কোটি টাকার বাড়ি ভাইয়ের নামে চলে গেল। রাশিদ শুধু মাথা নাড়ল, যেন আগেই জানত। এরপর মা গাড়ির কাগজ নীলার হাতে দিলেন। তোর বাচ্চাদের স্কুলে আনা নেওয়া করতে সুবিধা হবে। নীলা হাসল। এরপর ব্যাংকের টাকা, 8,50,000 টাকা রাশিদের, 14 লাখ টাকা নীলার। এরপর দাদির সব সোনার গয়নাও নীলার হাতে তুলে দিলেন মা। আমি চুপচাপ বসে রইলাম। 2 কোটিরও বেশি টাকার সম্পত্তি মুহূর্তে ভাগ হয়ে গেল। কেউ একবারও আমার নাম উচ্চারণ করল না। শেষে মা আমার দিকে তাকালেন, ঘরের এক কোণে আঙ্গুল দেখিয়ে বললেন, ওটাই তোর জন্য আছে। আমি তাকালাম। বাবার সেই পুরনো লাল আলমারি, রং উঠে গেছে, এক পা ভাঙা, নিচে একটা ইট। ভাবি তানিয়া হেসে বলল, ওটা নামাতে গিয়ে ভেঙে যাবে। নীলা মুখ বাঁকিয়ে বলল, ওটা বাসায় নিলে ঘরটাই নষ্ট লাগবে। মাসের চেনা দৃষ্টিতে আমার দিকে তাকালেন। ছোটবেলা থেকে যখনই আমাকে কম দিয়ে বুঝিয়ে দিতে চাইতেন, ঠিক এই চোখেই তাকাতেন। তিনি বললেন, তুই তো ছোট ছেলে, এত লোভ করিস না। লোভ? আমার হাসি পেল। রাশেদ সবসময় বাড়ির গর্ব ছিল। নীলা ছিল সবার আদরের মেয়ে, আর আমি সবসময় মানিয়ে নেওয়ার মানুষ। রাশেদের জন্য দামি কোচিং, নীলার জন্য নতুন নতুন জামা, আর আমি পড়েছি পুরনো বই কিনে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় টিউশনি করে নিজের খরচ চালিয়েছি। চাকরি পাওয়ার পর নিজের সঞ্চয় থেকে রাশেদকে ফ্ল্যাটের ডাউন পেমেন্টের জন্য
টাকা ধার দিয়েছিলাম। আজ 8 বছর হয়ে গেছে, 1 টাকাও ফেরত দেয়নি। যখনই প্রতিবাদ করেছি, মা একই কথা বলেছেন, পরিবারে কেউ হিসাব রাখে না। কিন্তু সেদিন আমি মনে মনে হিসাব করলাম, ধানমন্ডির বাড়ির রাশিদের, গাড়ি, টাকা আর গয়না নীলার, আর আমার ভাগে একটি ভাঙ্গা আলমারি। আমি ধীরে ধীরে আলমারির কাছে গেলাম, হাতে ছুঁয়ে দেখলাম উঠে যাওয়া লাল রং। এই আলমারিটাকে আমি ছোটবেলা থেকেই চিনি। বাবার পাঞ্জাবি, পুরনো লুঙ্গি, কিছু যন্ত্রপাতি, পুরনো খবরের কাগজ, সবকিছু এখানেই থাকতো। ছোট ছোট কিছু বাক্সও ছিল, যেগুলো কেউ কখনো খুলে দেখেনি। আমি নিচু হয়ে ভাঙা পায়ের নিচে ইটটা সরিয়ে দিলাম। আলমারিটা কেঁপে উঠল। আমার চাচা কামাল, যিনি এতক্ষণ চুপচাপ ছিলেন, কপাল কুঁচকালেন। নীলা তখনও ফোন স্ক্রল করছে। তা নিয়ে আবারও হেসে উঠল। কিন্তু আমি মায়ের দিকে তাকাতেই থমকে গেলাম। এক মুহূর্তের জন্য তার মুখের অভিব্যক্তি বদলে গেল। সেটা বিরক্তি ছিল না, রাগও ছিল না, ওটা ছিল ভয়। ঠিক তখনই আমি বুঝে গেলাম, এই আলমারির সঙ্গে এমন কিছু জড়িয়ে আছে যা মা কোনোভাবেই চান না আমি জানতে পারি। আমি সোজা হয়ে দাঁড়ালাম, ঘরের বাইরে একবার দেখে শান্ত গলায় বললাম, ঠিক আছে, আলমারিটাই আমি নেব। কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে এলো না। রাশেদ নিশ্চিন্তে চা খেতে লাগলো। নীলা আবার ফোনে ব্যস্ত হয়ে গেল, আর মা বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন। আমি আর চাচা কামাল মিলে আলমারিটা নিচে নামিয়ে ভাড়া করা পিকআপে তুললাম। পুরো সময় মা বারান্দায় দাঁড়িয়েছিলেন। তার চোখে ছিল অদ্ভুত এক আতঙ্ক, যেন তিনি মনে মনে চাইছিলেন আমি সিদ্ধান্তটা বদলে ফেলি। কিন্তু আমি বদলাইনি, কারণ অনেক সময় যেটাকে সবাই মূল্যহীন মনে করে, সেটাই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার। 2 দিন ধরে আলমারিটা আমার এক রুমের ছোট্ট ভাড়া বাসায় পড়েছিল। আমি একবারও সেটা খুলিনি। নিজেকে বুঝিয়েছিলাম অনেক ক্লান্ত, ধুলোবালি পরিষ্কার করতে ঝামেলা হবে। কিন্তু সত্যিটা ছিল অন্য। আমি ভয় পাচ্ছিলাম মাকড়সা বা তেলাপোকাকে নয়। আমি ভয় পাচ্ছিলাম যদি আলমারির ভেতরে কিছুই না পাই, যদি এটাও প্রমাণ হয়ে যায় যে বাবা সত্যি আমার জন্য মূল্যবান কিছু রেখে যাননি। 3য় দিনের সন্ধ্যায় অফিস থেকে ফিরে শার্ট খুলে আলমারির সামনে দাঁড়ালাম। আমি একটি মোবাইল ফোন কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করি। সারাদিনের ক্লান্তি নিয়ে বাসায় ফিরলেও সেদিন আর নিজেকে আটকা রাখতে পারলাম না। আমার ছোট্ট ড্রয়িং রুমে আলমারিটাকে আরও বেশি করুণ লাগছিল। লাল রং প্রায় পুরোপুরি উঠে গেছে, ভেতরের ফ্যাকাশে কাঠ দেখা যাচ্ছে। ভাঙা পায়ার নিচে সেই ইটটা এখনো রাখা। দরজাগুলো ঠিকমতো বন্ধ হয় না। আমি হাত বাড়িয়ে হাতলটা ধরলাম। অদ্ভুতভাবে কাঠটা উষ্ণ লাগছিল। ধীরে ধীরে দরজা খুললাম। কর্মর শব্দ তুলে দরজাটা খুলে গেল। ভেতরে ঠিক যেভাবে মনে হয়েছিল, বাবার 3টি পুরনো পাঞ্জাবি ঝুলছে, বহু বছরের ব্যবহার। তবুও যেন এখনো বাবার পরিচিত আতরের গন্ধ লেগে আছে। আমার চোখের সামনে ভেসে উঠল প্রতি শুক্রবার দুপুরে বাবা ড্রয়িং রুমে বসে টেলিভিশনে খবর দেখছেন। নিচের তাকে সুন্দর করে ভাঁজ করে রাখা ছিল তার পুরনো চেক শার্টগুলো, যেগুলোর পরে তিনি একসময় গাবতলীর ওয়ার্কশপে কাজ করতেন। অবসরের পরও মাঝে মধ্যে সেগুলো পরতেন। আমি একে একে সব কাপড় বের করতে শুরু করলাম। 1টা, 2টো, 3টা, সব মেঝেতে রেখে দিলাম। তার নিচে ছিল অনেকগুলো পুরনো সংবাদপত্র, প্রথম আলো, ইত্তেফাক, কালের কণ্ঠ। কিছু পত্রিকার তারিখ দেখে অবাক হয়ে গেলাম, 20 বছরের পুরনো। আমি ধীরে ধীরে সেগুলো সরিয়ে রাখলাম। তখনই চোখ পড়ল পেছনের দিকে লুকিয়ে রাখা 5টি ছোট বাক্স, জুতার বাক্স, যেন ইচ্ছে করে কেউ সেগুলো আড়ালে রেখেছিল। প্রথম বাক্সটা হাতে নিলাম, হালকা। খুলতে দেখি বাবার পুরনো রেঞ্চ, স্ক্রু ড্রাইভার, হাতুড়ি আর নানা যন্ত্রপাতি মরিচা পড়ে গেছে। তবু এগুলো চিনতে ভুল হলো না। এই যন্ত্রপাতি দিয়েই বাবা একসময় মানুষের গাড়ি মেরামত করতেন, অনেকের কাছ থেকে টাকা নিতেন না। এই হাতিয়ারগুলোই আমাদের সংসার চালিয়েছে কঠিন সময়ে। আমার অজান্তেই ঠোঁটে হাসি ফুটে উঠল। বাক্সটা পাশে রাখলাম। দ্বিতীয় বাক্সটা তুলতে বুঝলাম এটা ভারী। খুলতে আমি স্তব্ধ। অসংখ্য ছবি, সাদা কালো রঙিন, অনেক পুরনো। বাবার তরুণ বয়সের ছবি, মায়ের হাসি মাখা মুখ, বড় ভাই রাশেদ ছোট্ট শিশু,
বড় বোন নীলা হাঁটতে শিখেছে, আর আমি বাবার কোলে বসে আছি। এই ছবিগুলো আমি কোনোদিন দেখিনি। মা সবসময় বলতেন, বাসা বদলের সময় সব ছবি হারিয়ে গেছে। তাহলে এগুলো এখানে এলো কিভাবে? একটি জুতার বাক্সে, সেই আলমারির ভেতরে, যেটা কেউ নিতে চায়নি। গভীর নিঃশ্বাস নিয়ে তৃতীয় বাক্সটা খুললাম। এটা সবচেয়ে ভারী ছিল। ভেতরে একটি পুরনো বাদামি তলে। তলেটা খুলতে বেরিয়ে এলো চামড়ায় মোড়ানো একটি ডায়েরি, গাঢ় বাদামি রং। কণাগুলো ক্ষয়ে গেছে। মলাটে সোনালি অক্ষরে লেখা মোহাম্মদ আব্দুল করিম, বাবার পুরো নাম। আমি ডায়েরি খুললাম। প্রথম পাতার তারিখ জানুয়ারি 1985। আজ রাশেদকে প্রথম সাইকেল কিনে দিলাম। ও আনন্দে কেঁদে ফেলেছিল। আমি বলেছিলাম ছেলেরা উপহার পেয়ে কাঁদে না, অথচ ভেতরে ভেতরে আমি নিজেও কেঁদেছিলাম। এই সাইকেল কিনতে 8 মাস টাকা জমাতে হয়েছে। আমি পরের পাতা উল্টালাম। নীলা স্কুলের অনুষ্ঠানের জন্য নতুন জামা চেয়েছিল। বলেছি আগামী মাসে দেব। সে কিছু বলেনি, শুধু চুপচাপ নিজের ঘরে চলে গেছে। আমি ওদের সব ইচ্ছা পূরণ করতে পারি না, এই কষ্টটা কেউ বোঝে না। আরও একটি পাতা। তারপর আমার বুক ধক করে উঠল। তোমার মা বলে আমি সন্তানদের বেশি আদর করি। রাশেদকে শক্ত হতে হবে, নীলাকে ভদ্রমে হতে হবে। কিন্তু আমার ছোট ছেলে, আমার শুভ, আজ সে আম গাছ থেকে পড়ে গিয়েছিল। তাকে কোলে নিয়ে বুঝলাম সে আমার মতোই জেদি, কিন্তু তার হৃদয় খুব নরম। এই পরিবারে যদি কেউ একদিন টিকে থাকে, সেই থাকবে। আমি বাক্যটা বারবার পড়লাম। এই পরিবারে যদি কেউ টিকে থাকে, সেই থাকবে। তারপর পড়তেই থাকলাম। বছর পর বছর ধরে লেখা রাশেদের কলেজে ভর্তি হওয়ার গল্প, নীলার এসএসসিতে ভালো ফল, আমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার দিন, সবই লেখা। আজ আমার শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমি ওকে বলেছি আমি খুশি, কিন্তু সত্যিটা পুরো বলতে পারিনি। আমার ছেলে নিজের পরিশ্রমে এত দূর এসেছে। পুরনো বই কিনে পড়েছে, কখনো অভিযোগ করেনি। ইস, যদি ওকে আরো কিছু দিতে পারতাম। আমার হাত কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল। চতুর্থ বাক্স খুললাম। ভেতরে বিভিন্ন কাগজপত্র, জন্মসনদ, বিয়ের কাবিননামা, আর একদম নিচে একটা মোটা খাম। খাম খুলতেই কয়েকটি জমির দলিল বেরিয়ে এলো। কেরানীগঞ্জে একটি জমি। বাবা 12 বছর আগে কিনেছিলেন। কাউকে কিছু জানাননি, না মাকে, না রাশেদকে, না নীলাকে। আজ প্রথম আমি জানলাম। সবশেষে খুললাম পঞ্চম বাক্স, সবচেয়ে ছোট, মুখে টেপ লাগানো। ধীরে ধীরে খুললাম। ভেতরে ছিল শুধু একটি চাবি, পুরনো, পিতলের, বহু বছরের ব্যবহারে চকচকে হয়ে গেছে। চাবির সঙ্গে ভাঁজ করা একটি ছোট্ট কাগজ, বাবার হাতে লেখা, কেরানীগঞ্জ, লকার, শুধু শুভর জন্য। এর বেশি কিছু নেই, কোনো ঠিকানা নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু কেরানীগঞ্জ, লকার, শুধু শুভর জন্য। আমি অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। কখন সন্ধ্যা নেমে গেছে টেরই পাইনি। হঠাৎ মায়ের সেই দিনের মুখটা মনে পড়ল, যেদিন আমি আলমারিতে হাত দিয়েছিলাম। এক মুহূর্তের জন্য তার চোখে ভয়ের ছায়া দেখিয়েছিলাম। এবার বুঝলাম তিনি হয়তো দাড়ির কথা জানতেন না, জমির দলিলের কথাও না, কিন্তু চাবিটার কথা তিনি জানতেন। তিনি জানতেন বাবা কোথাও কিছু লুকিয়ে রেখেছেন, আর সেই চাবিটাই তিনি খুঁজছিলেন। আমি চাবিটা শক্ত করে মুঠোর ভেতর চেপে ধরলাম। তারপর রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি খেলাম। ভাবতে লাগলাম, রাশিদ এখন নিশ্চয়ই ভাবছে সবকিছু সে জিতে নিয়েছে। নীলা মনে করছে দাদির গহনাই সবচেয়ে বড় সম্পদ। আর মা, তিনি ভেবেছিলেন আমি শুধু একটি ভাঙা আলমারি নিয়ে চলে যাচ্ছি। তিনি ভুল ছিলেন, কারণ চাবিটাই আসল সম্পদ নয়, এটা কেবল শুরু। কোথাও না কোথাও কেরানীগঞ্জে বাবা আমার জন্য আরো বড় কিছু রেখে গেছেন। একটি লকার, একটি গোপন সত্য, আর তার শেষ বার্তা। আমি ফোনটা হাতে নিলাম। আমার বন্ধু রাকিবকে কল দিলাম। সে কেরানীগঞ্জেই থাকে। রাকিব, তোর একটা সাহায্য লাগবে। কি হয়েছে? কেরানীগঞ্জে পুরনো কোনো বাড়ি বা গোদাম আছে যেখানে একটা লকার থাকতে পারে? কিছুক্ষণ নীরব থেকে সে হেসে বলল, ভাই, কেরানীগঞ্জে এমন জায়গা অনেক আছে। একটু বিস্তারিত বল। আমি হাতের চাবিটার দিকে তাকালাম। তারপর ধীরে বললাম, সেটাই তো খুঁজে বের করতে হবে। ফোন রেখে জানালার কাছে নিজের প্রতিচ্ছবি দেখলাম। বাবা মারা যাওয়ার পর এই প্রথম নিজেকে একা লাগছিল না। মনে হচ্ছিল তিনি এখনো আমার সঙ্গে কথা বলছেন। একটি ভাঙা আলমারির ভেতর থেকে
5টি পুরনো বাক্সের ভেতর থেকে আমি সবকিছু গুছিয়ে রাখলাম। চাবিটা পকেটে রাখলাম। নিজেকে কথা দিলাম, আগামীকাল সূর্য ডোবার আগেই আমি কেরানীগঞ্জে পৌঁছে যাব। আমি সেই লকার খুঁজে বের করব আর জেনে নেব বাবা আসলে আমাকে কি জানাতে চেয়েছিলেন। কারণ কিছু সত্য কখনো মাটির নিচে চাপা থাকে না। আর সব উত্তরাধিকার বাড়ি, গাড়ি কিংবা টাকায় মাপা যায় না। কিছু উত্তরাধিকার শুধু সত্যের মধ্যে লুকিয়ে থাকে। আর বাবা সেই সত্যটাই আমার হাতে তুলে দিয়ে গেছেন। চাবিটা পাওয়ার ঠিক 6 দিন পর আমি কেরানীগঞ্জের একটি পরিত্যক্ত বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। আমার বন্ধু রাকিব তার পুরনো মাইক্রোবাসে করে আমাকে সেখানে নিয়ে এসেছিল। বাড়িটা ছিল ছোট্ট একতলা, চারদিকে ঝোপঝাপে ঢাকা। পেছনে কয়েকটি পুরনো গ্যারেজ আর গুদাম ঘর। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ থাকেনি। ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে, জানালাগুলো কাঠ দিয়ে আটকানো। কিন্তু আশ্চর্যের বিষয়, সামনের দরজায় হাত দিতেই সেটা সহজেই খুলে গেল। মনে হলো দরজার কবজায় খুব বেশি দিন আগে তেল দেওয়া হয়েছে। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। চারদিকে ধুলো আর মাকড়সার জাল, তবু মেঝেটা একেবারে পরিষ্কার। ঘরের ঠিক মাঝখানে সাদা চাদর দিয়ে ঢাকা একটি বড় লোহার লকার, পুরনো মরিচা ধরা কিন্তু অক্ষত। আমার বুক ধড়ফড় করছিল। আমি হাঁটু গেড়ে বসে চাদরটা সরালাম। লকারের দরজায় একটি মাত্র তালা, পুরনো ধাঁচের। আমি পকেট থেকে বাবার রেখে যাওয়া চাবিটা বের করলাম। হাত কাঁপছিল, তবু তালায় ঢুকিয়ে ঘোরালাম। ঠিক একটি শব্দ হলো, তালা খুলে গেল। আমি ভারী দরজাটা টেনে খুললাম। ভেতরে টাকা ছিল না, সোনাদানা ছিল না, ছিল অসংখ্য খাম। প্রতিটি খামের উপর বাবার হাতের লেখা, রাশিদের জন্য, নীলার জন্য, তোমার মায়ের জন্য, চাচা কামালের জন্য। আর এক কোণে আলাদা করে রাখা একটি মোটা খাম, তার উপর লেখা, শুধু শুভর জন্য, অন্য কেউ খুলবে না। আমি সেটাই আগে খুললাম। ভেতরে একটি চিঠি, বাবার হাতের লেখা। আমি পড়তে শুরু করলাম। প্রিয় শুভ, যদি তুমি এই চিঠি পড়ে থাকো তাহলে বুঝবো আমি আর বেঁচে নেই। তুমি আলমারিটা নিয়েছ, চাবিটা পেয়েছ, আর শেষ পর্যন্ত এই লকারও খুঁজে বের করেছ। আমি জানতাম তুমি পারবে, কারণ এই পরিবারে তুমি একমাত্র মানুষ যে সবকিছু মন দিয়ে দেখত, যে কখনো আমাকে একা ছেড়ে যায়নি, যে আমাকে তখনও ভালোবেসেছে যখন আমার দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট ছিল না। আমি সব দেখেছি, তোমার সঙ্গে কেমন আচরণ করা হয়েছে, কিভাবে তোমার ভাগ সবসময় ছোট করে দেওয়া হয়েছে, কিভাবে রাশেদ শুধু নিয়েছে ফিরিয়ে দেয়নি, কিভাবে নীলা সবকিছু নিজের অধিকার মনে করেছে। কিন্তু তুমি সবকিছু নিজের পরিশ্রমে অর্জন করেছ। হাসপাতালের সেই 73 রাত আমি ভুলিনি। তুমি প্লাস্টিকের চেয়ারে ঘুমিয়েছ, আমার হাত ধরে থেকেছ, আমার জানাজার সব খরচ নিজের টাকায় দিয়েছ। আমি কথা বলতে পারিনি, কিন্তু সব দেখেছি। তোমার চোখের পানি দেখেছি, তোমার সাহস দেখেছি। তখনই ঠিক করেছিলাম তোমাকে আমি আমার আসল উত্তরাধিকার দিয়ে যাব। ধানমন্ডির বাড়ি নয়, গাড়ি নয়, ব্যাংকের টাকা নয়, তার চেয়েও বড় কিছু। আমি তোমাকে সত্য দিয়ে যাচ্ছি। আমি তোমাকে কেরানীগঞ্জের জমিগুলো দিয়ে যাচ্ছি, যেগুলো আমি বহু বছর আগে তোমার নামে কিনেছিলাম। আমি তোমার নামে গোপনে জমিয়ে রাখা বিদেশি মুদ্রার সঞ্চয় দিয়ে যাচ্ছি। আমি তোমার নামে নিবন্ধিত কোম্পানির সব সম্পদ তোমার হাতে তুলে দিচ্ছি। এই সম্পত্তির কথা কেউ জানে না, জানবেও না, কারণ আমি জানতাম একদিন সবাই তোমাকে শূন্য হাতে রেখে দিতে চাইবে। তাই আমি সব লুকিয়ে রেখেছিলাম, শুধু তোমার জন্য। মনে রেখো, এগুলো কাউকে প্রমাণ করার জন্য নয়, নিজের জীবন গড়ার জন্য। এমন একটা জীবন যেটা কেউ কেড়ে নিতে পারবে না। আর মনে রেখো, আমি সবসময় তোমার সঙ্গেই আছি। তোমাকে আমি পৃথিবীর সব সম্পদের চেয়েও বেশি ভালোবাসি। তোমার বাবা। চিঠি পড়া শেষ করতে পারলাম না, চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। চিঠিটা বুকের সঙ্গে চেপে ধরলাম। মনে হচ্ছিল এখনো বাবার পরিচিত গন্ধ লেগে আছে। অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। রাকিব বাইরে অপেক্ষা করছিল। সে কোনো প্রশ্ন করেনি। আমি বেরিয়ে আসতেই শুধু বলল, সব ঠিক আছে? আমি ধীরে মাথা নাড়লাম। সেদিন আমি বাসায় ফিরিনি, সোজা মিরপুরে মায়ের বাড়িতে গেলাম। সন্ধ্যা হয়ে গেছে। রাশিদের গাড়ি বাইরে দাঁড়ানো, নীলার গাড়িও। সবাই একসঙ্গে রাতের খাবার খাচ্ছিল।
আমি দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সবাই তাকালো। মায়ের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। রাশেদ উঠে দাঁড়ালো। নীলার মুখ থেমে গেল। আমি শান্ত গলায় বললাম, আমি বাবার লকার খুঁজে পেয়েছি। ঘরে নীরবতা নেমে এলো। আমি আবার বললাম, বাবা তার আসল সম্পদ আমার জন্য রেখে গেছেন। রাশেদ রাগে বলল, অসম্ভব, সব তো ভাগ হয়ে গেছে। আমি উত্তর দিলাম, না, যেটা তোমরা ভাগ করেছ সেটা ছিল সবাইকে দেখানোর সম্পদ। আসল সম্পদ তিনি অন্য জায়গায় লুকিয়ে রেখেছিলেন। মায়ের হাত থেকে চামচ পড়ে গেল। নীলার চোখে পানি। আমি ধীরে বললাম, আমি ঝগড়া করতে আসিনি। ধানমন্ডির বাড়ি তোমরাই রাখো, গাড়িও রাখো, গয়নাও রাখো, আমি কিছুই নিতে আসিনি। আমি একটু থেমে আবার বললাম, শুধু একটা কথা জানিয়ে যেতে এসেছি। বাবা আমাকে ভালোবাসতেন, কারণ আমি তার পাশে ছিলাম যখন কেউ ছিল না। আমি তার হাত ধরেছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত। আমি তার শেষ দায়িত্ব পালন করেছি। আমি ব্যাগ থেকে কয়েকটি খাম বের করলাম, একটি রাশিদের নামে, একটি নীলার নামে, একটি মায়ের নামে, একটি চাচা কামালের নামে। খামগুলো টেবিলের উপর রেখে বললাম, বাবা তোমাদের প্রত্যেকের জন্যই চিঠি লিখে গেছেন। পড়বে কিনা সেটা তোমাদের সিদ্ধান্ত। এরপর আর এক মুহূর্ত দাঁড়ালাম না, চুপচাপ বেরিয়ে এলাম। 6 মাস পরে আমি নিজে নতুন বাড়িতে উঠলাম। বড় কোনো প্রাসাদ নয়, ছোট্ট সুন্দর একটি বাড়ি, যেটা বাবা বহু বছর আগে আমার জন্য কিনেছিলেন। আমি বাড়িটা নতুন করে রং করালাম। বাবার প্রিয় রং হলুদ। ড্রয়িং রুমে তার একটি বড় ছবি টাঙিয়ে দিলাম। প্রতিদিন সকালে ছবিটার সামনে দাঁড়িয়ে বাবাকে সালাম জানাই। প্রতিদিন রাতে মনে মনে তাকে ধন্যবাদ দিই। আর আমার শোবার ঘরের এক কোণে আজও দাঁড়িয়ে আছে সেই পুরনো লাল আলমারিটা। ভাঙা পায়াটা ঠিক করে নিয়েছি, নতুন করে রং করেছি। ভেতরে এখনো বাবার পাঞ্জাবি, পুরনো শার্ট, যন্ত্রপাতি, ছবি আর তার লেখা চিঠিগুলো যত্ন করে রাখা আছে। কারণ আমি শিখেছি, সবচেয়ে ছোট উত্তরাধিকারী কখনো কখনো সবচেয়ে বড় সত্য লুকিয়ে রাখে। আর সেই সত্য হলো, যদি একজন মানুষ সত্যিকার অর্থেই তোমাকে ভালোবেসে থাকে, তবে পৃথিবীর কোনো অবিচার সেই ভালোবাসাকে মুছে ফেলতে পারে না। সমাপ্ত।